দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা মূলত গতকালকে আমরা যে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় থাকছি। গতকালকে আমরা কথা বলছিলাম এই যে সাম্প্রদায়িক হামলাগুলো হচ্ছে তার পেছনে আসলে কারা রয়েছেন। আজকে আমাদের সামনে যে প্রশ্নটি আসছে তা মূলত এর বিচারগুলো কেন হয় না। আইন ও সালিশ কেন্দ্রের একটি নিবন্ধ বলছে 2013 সাল থেকে রামুর ঘটনার পর থেকে 3600-র বেশি হামলা হয়েছে। যে মামলাগুলো হয়েছে এসব ঘটনাকে কেন্দ্র করে সেগুলোর কোনোটিরই বিচার শেষ হয়নি বলে জানানো হচ্ছে। তা নিয়ে দৈনিক সমকাল একটি প্রতিবেদনও করেছে, সে নিয়ে গতকালকে খানিকটা কথা বলছিলাম। এরই আরেকটু বিস্তারিত কথা বলতে আজকে আমরা তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আছেন ডক্টর শাহদিন মালিক, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আছেন জনাব জাহিদুল হাসান পিন্টু, তিনি ডিবিসি নিউজের সম্পাদক। এবং আছেন জনাব গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শিরোনামেই দেখছিলেন যে রংপুরের মাঝিপাড়া নিয়ে একটি প্রতিবেদন আমরা তৈরি করেছি। সেখানে একদিকে যেমন সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে নানানভাবে আশ্বস্ত করার চেষ্টা চলছে, তার পাশাপাশি 10টি গ্রাম জনশূন্য, পুরুষশূন্য হয়ে পড়ছে, কারণ এক ধরনের গ্রেফতার আতঙ্ক কাজ করছে। এই গত কদিনের ঘটনায় যে মামলাগুলো হয়েছে সেখানে 24,000-এর মতন মানুষকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা, এবং এর ফলে আসলে সঠিক যারা আসলেই অপরাধী তাদেরকে কতদূর গ্রেফতার করা যাচ্ছে তা নিয়ে এখানে একটা প্রশ্ন থেকেই যায়। দর্শক, এ নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসব। ধীরে ধীরে শোকাচ্ছে মাঝিপাড়ার ক্ষতচিহ্ন। এলাকায় ঢুকলেই চোখে পড়ে নতুন ঘর। সরকারি বেসরকারি সহায়তায় সপ্তাহখানিকের মধ্যেই ঘুরে দাঁড়িয়েছেন এখানকার মানুষ। নিজ ঘরেই চলছে রান্নাবান্না আর খাওয়া দাওয়া। বাইরে হাট বাজার করে রাত্রির বেলা আসি, এটা রাস্তাঘাট যদি আমাদের বিপদ না হয় এটাই আমরা নিরাপত্তা চাই। মিস্ত্রি পাইতেছি, যার যেটা ক্ষতি হয়েছে তাকে সেটাই দিচ্ছে। আগে যেরকম ছিলাম আমরা তো এখনো সেরকম পাকা আঁকা মেলি বেড়াতে চাই। তবে মাঝিপাড়ার সহিংসতার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন আশপাশের অন্তত 10 গ্রামের মানুষ। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। বাচ্চাদেরকে নিয়ে কই লুকাই, এইরকম আতঙ্কের মধ্যে, সেই কারণে আমরা ভয়ে ভয়ে আছি। বাবা যদি ইনকামই না করতে পারে আমাকে কিভাবে আমাকে লেখাপড়া করাবে আর কিভাবে খাতা কলম কিনে দিবে? আমাদের বাড়ির লোকেরা কেউ থাকতে পারে না বাবা। প্রকৃত আসামি তাদেরই শুধু ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু যারা আসামি নয়, যারা সংশ্লিষ্ট নয়, তাদের আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্থানে হয়েছে নানা কর্মসূচি। অপরাধীরা যে দলেরই হোক শাস্তি নিশ্চিতের দাবি বক্তাদের। আমাদের রক্ত এক, আমাদেরকে যার যার ধর্ম তারা তারা আলাদা আলাদা পালন করব, এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ চলবে না। জনগণ সচেতন করা এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং দ্রুত বিচার নিষ্পত্তি করা। সুষ্ঠু তদন্ত করে যারা এই জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক, সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এবং কোনোভাবেই যেন যে সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। সম্প্রীতি নষ্টের চেষ্টায় সারা দেশে অন্তত 85টি মামলা হয়েছে। এতে আসামি প্রায় 24,000, যাদের মধ্যে বিএনপি, জামায়াত ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। শুরুতেই জনাব ডক্টর শাহদিন মালিক, আপনার কাছে আসতে চাই। এই যে প্রচুর মানুষের নামে মামলা করা হয়, ঢাকার ঘটনায় বেশ কয়েক হাজার মানুষের নামে মামলা করা হলো, প্রায় সবাই অজ্ঞাতনামা, এবং তারপরে এক ধরনের ধরপাকড় শুরু হয়। এই যে বিরাট একটা ডামাডোল থাকে ঘটনা ঘটে যাওয়ার পরে, সংবাদ মাধ্যমে তার বিস্তারিত প্রতিবেদনগুলো আমরা দেখতে থাকি, কিন্তু যখন সামনে আরও এগিয়ে যাই, ধরুন রামুর ঘটনা থেকে আজকে তো প্রায় 8 বছর হয়ে গেল, মামলাগুলো শেষ হয় না। একটা মামলারও বিচার শেষ করতে পারি না কেন আমরা? ওকে, এখানে আমার কাছে জিনিসটা আমি একটু সরাসরি বলি, দুনিয়ার কোনো আইন ও বিচার ব্যবস্থায় একটা মামলার জন্য, একটা হামলা, একটা অপরাধ, মানে কয়েকটা বাড়িঘর জ্বালানো হয়েছে বা পুরানো হয়েছে, 500-600 লোকের বিচার করা আমেরিকান বিচার ব্যবস্থায়, পুলিশি ব্যবস্থায়ও অসম্ভব। আমি এই কালকেই দেখছিলাম গুগলে যে 6 জানুয়ারি আমেরিকায় যে সারা দেশ থেকে এসে হাজার হাজার লোক ওদের কংগ্রেসের উপরে আক্রমণ করেছে, ওদের 2-3 জন পুলিশও মারা গেছে। তো এখানে একদম নিঃসন্দেহে টেলিভিশনে যারা দেখেছেন হাজার হাজার লোক এসেছিল, কিন্তু এই পর্যন্ত এখন আমেরিকার যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, FBI,
তাদের তো সত্যি সমর্থ, দক্ষতা, যোগ্যতা আমাদের থেকে হাজারো গুণ বেশি। এই হাজার হাজার লোকের সম্পৃক্ততা যে ঘটনা ঘটেছে, এই পর্যন্ত তারা, আমি গতকাল দেখেছি 670 জনকে আসামি করেছে। এর মধ্যে ইতোমধ্যে 92 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বলে গিলটি প্লি, মানে মোটামুটি স্বীকার করে নিয়েছে। তো আমেরিকার মতো দেশে যেখানে হাজার হাজার লোক একটা ঘটনায় সম্পৃক্ত ছিল, টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছিল সবকিছুই, এবং এর মধ্যে আমেরিকান পুলিশ আজকে 8 মাস পরে মাত্র 700 জন লোকের বিরুদ্ধে মামলা করে নাই কেন? আমাদের দেশে হলে এটা তো, এই ঘটনায় হলে তো কমপক্ষে অজ্ঞাতনামা 20,000 লোকের ব্যাপারে মামলা হতো। আমেরিকান পুলিশ এটা করে নাই। তারা জানে যে কোনো একটা ব্যবস্থায় কি সম্ভব কি অসম্ভব না। আমি লাফাতে পারি, কিন্তু আমি মাটিতে দাঁড়িয়ে 1 লাফে 3 তলায় উঠে যাব, এটা তো কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব না। এখন পুলিশ যদি 1 তলায় দাঁড়িয়ে লাফ দিয়ে 3 তলায় উঠতে চায়, তার মানে তারা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছে। এর পিছনে 2টা কারণ খুব স্পষ্ট। একটা হলো, একটা ওই যে 1 বছরের বাচ্চা যেমন 2 তলা থেকে লাফ দিয়ে পড়তে চায়, আমরা তখন সবাই গিয়ে, বড়রা গিয়ে তাকে ধরে কি করছে, তাকে নিবৃত্ত করি। একটা হলো পুলিশের হয় ওই ধরনের অযোগ্যতা আছে 1 বছরের বাচ্চার মতো, অথবা এটা এখন যেই টার্মটা চালু হয়ে গেছে, গ্রেফতার বাণিজ্য। এই যে 10 গ্রামের লোক আপনারা রিপোর্টে দেখালেন যে 10 গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। এখন এখানে কোনটা মুখ্য উদ্দেশ্য জানি না, আমার মনে হয় 2টাই। আমি আর একটা বলি, আজকেও দেখছিলাম, আমার হিসাবে গত 10 বছরে পুলিশের হিসাবে, পুলিশের সরকারি হিসাবে, এবং আমি মনে করি এই হিসাবটা মোটামুটি ঠিক, যে বাংলাদেশে প্রতি বছর গড়ে 3.5 থেকে 4,000 মানুষ খুন হয়। হিসাবটা ঠিক। যখন একটা আঘাতে মৃত ব্যক্তির লাশ পাওয়া যায়, ওইটা তো গুম করা যায় না। এর মধ্যে হতে পারে যে 10% হয়তো সুইসাইড বা অ্যাক্সিডেন্ট বলে চালানো হয়, কিন্তু এই সংখ্যাটা, একটা মৃতদেহ পাওয়া গেলে এটা খবর হয়। তো আমাদের 3.5 থেকে 4,000। আমি গত 2 বছর থেকে ওর মাধ্যমে পুলিশকে নিজেও একবার জিজ্ঞেস করেছি যে ধরেন 2010 সালে যে 3,500 খুন হয়েছিল, 2020 সালে এসে ওর মধ্যে কয়টা মামলার বিচার শুরু হয়েছে, তথ্যটা আমি কোনো মতেই পাচ্ছি না। পরিচিত সাংবাদিকদের যারা এই ক্রাইম বিট করেন জিজ্ঞেস করে যে খোঁজে, তারা একবার বলে স্যার কেউ বলে না, কেউ জানে না, কেউ বলতে পারছে না। আমার ধারণাটা এটার সংখ্যা 10%-এর বেশি হবে না, আমার ধারণা। আমি বলছি 3,500-3,500-এর মধ্যে 10 বছর পরেও 350 বেশি খুনের মামলা হয় নাই। আর সাধারণত সব মামলার মধ্যে খুনের মামলাটা উদ্ঘাটন করা সবচেয়ে সোজা পুলিশের দৃষ্টিভঙ্গি থেকে। কারণ আমার রাস্তায় ধরেন ওই যে আমার মোবাইল ছিনতাই করলো, সে আমাকে চেনে না, আমিও তাকে চিনি না, কিন্তু এরকম অচেনা লোকে কখনো খুন করে না। খুনটার 80% হয় যে নিহত হয়েছে তার আশেপাশের লোকজন দ্বারা। যাই হোক, আমি তো বলছি যে পুলিশের ওই অদক্ষতা করতে করতে এখন অন্যান্য মামলায় আমরা সবাই জানি, নারী শিশু নির্যাতন মামলায়, ধর্ষণ মামলায় 3%-এর বেশি কখনো দোষী সাব্যস্ত হয় না। সার্বিকভাবে দেশে দোষী সাব্যস্ত হওয়ার ফৌজদারি মামলায় হার হলো 20% কম। অদক্ষতার চরমে উঠেছে, এবং তার সাথে এখন গ্রেফতার বাণিজ্যটা আরো চরমে উঠেছে। অতএব এই যে আমরা সবাই বিচার চাচ্ছি দোষীদের শাস্তি দাও, এইটা আমার দৃষ্টিতে পুলিশ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে এইসব মামলার একটারও বিচার হবে। একটা মামলায় 500 আসামি করলে 500 আসামির তদন্ত করতে 10 বছর লাগবে। 10 বছর পরে 500 আসামিকে বিচারে দোষী প্রমাণিত করতে হলে অন্তত 200 জন সাক্ষী লাগবে। 10 বছর পরে 200 জন সাক্ষী 20 জনও তো খুঁজে পাওয়া যাবে। অতএব পুলিশ অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা এইগুলি একটারও বিচার করবো না। এবং আমি যেটা বলছি, আমার এগুলো দোটানার মধ্যে আছে, যেটা শুধু চরম অদক্ষতার কারণে নাকি গ্রেফতার বাণিজ্যের কারণে, বা 2টা মিলিয়ে হচ্ছে। এবং এর সাথে তো রাজনৈতিক প্রতিপক্ষ দমন, এটাও নতুন মাত্রা যোগ হয়েছে। জি, অনেক ধন্যবাদ। জনাব পিন্টু, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই।
গত বছর দুয়েক বা তার খানিকটা আগে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা, হত্যাকাণ্ড, যেগুলো বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচিত হয়েছিল, সেগুলোর ব্যাপারে মোটামুটি তড়িৎ পদক্ষেপ আমরা দেখেছিলাম। অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট হতে দেখা গেছে, বিচার হয়েছে, মোটামুটি নিম্ন আদালতের সাজা হয়ে যেতে দেখেছি। এই যে সহিংসতাগুলো গত এই কদিন ধরে হচ্ছে, সেগুলোর ব্যাপারে সরকারের একদম সর্বোচ্চ পর্যায়ে থেকে তো আমরা আশ্বাস পাচ্ছি যে দোষীদের বিচার হবে। তাহলে এর আগের 8 বছরে কেন এই বিচারগুলো হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি যে কটা উদাহরণ দিলেন যে দ্রুত কিছু বিচার হয়েছে, সেগুলো কিন্তু দ্রুত বিচার আদালতে হয়েছে। এখন যে স্বাধীন ভাই যেগুলো বললেন যে বছরে 4000 হত্যাকাণ্ড হয়, এটা হাইকোর্টে যদি আপনি তাকান দেখবেন, হাইকোর্টে গত 6 বছরের হিসাব যদি দেখেন, গত 6 বছরের একটা আমি হিসাব দেখেছিলাম, 843টা না কয়টা ডেথ রেফারেন্স গিয়েছে। হ্যাঁ, এখন যে ডেথ রেফারেন্সের বিচারগুলো চলছে সেগুলো আপনার এই 2001 থেকে 2005, 6, 7, 8, তার মানে আপনার হিসাব করেন চূড়ান্ত পর্যায়ে যেতে 20 থেকে 22 বছর লেগে যায়। এইগুলো হলো হত্যা মামলাগুলোর, খুনের মামলাগুলো যদি বলি। 4000 খুন হলে ওই 10%ই আসলে যায়, 10 থেকে 20% হয় না। তো এখন কিছু কিছু মামলা দ্রুত হয়, সরকার সেগুলোকে চাঞ্চল্যকর মামলা বলে অথবা দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার আদালতে দেয়। এই বাকি মামলাগুলো সেগুলো তো আমাদের এই গতানুগতিক সিস্টেমেই চলে। এই স্বাধীনতার এই 50 বছর আমরা পালন করছি, এটা ঠিক, কিন্তু এই 50 বছরে তো আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে রিফর্ম করার জন্য কোনো পদক্ষেপই নেই নাই। এটা যদি নিতাম তাহলে আমার এতদিনে 36 লক্ষ মামলা আমার সারা দেশে কোর্টগুলোতে পেন্ডিং। এখন এখানটাতে আসলে প্রশ্ন করছিলাম যে এই সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে তো সরকার সবসময় বলে আসে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে এগুলো প্রতিহত করা। এই জায়গাটাই আসছি আমি, যে সাধারণ মামলাগুলোর কথা আমি আপনাকে এটা বললাম। এখন যদি বলেন যে সাম্প্রদায়িক হামলাগুলো বা ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা, এই ঘটনাগুলোকে প্রতিটা সরকারি, এই যে আইন সালিশ কেন্দ্রের যে উদাহরণ দিলেন না, যে এতগুলো মামলা হয়েছে, এতগুলো আসামি, আমার যেটা ঠিক অ্যাকুরেট ফিগারটা মনে নাই, খুব সম্ভবত 326 বা 46 হবে। এই আইন সালিশ কেন্দ্র 2001 সালের ওই নির্বাচন পরবর্তী ঘটনার জন্য কয়েকটা 326টার মতো খুব সম্ভবত কেস নিয়ে আদালতে গেলেন ক্ষতিপূরণের জন্য। এই 20 বছরেও আপনার ওই মামলার কোনো অগ্রগতি নাই। আমি বলছি যে এটা দল সরকার বিষয় না, রাজনৈতিক দল না, সব দল, সবার উদ্দেশ্য এক, সবারই আপনার টেন্ডেন্সিও এক, যে কারণে এই সাম্প্রদায়িক ঘটনাগুলোর বিচার তারা করতে চায় না। করতে গেলে যে যাদেরকে সাজা দিতে হবে, হয় তারা তাদের নিজেদের লোক, নয়তো ওখানে এই সাজা দিলে যে রিপারকেশনটা হবে সেটা তারা হ্যান্ডেল করতে পারবে না এটা মনে করে, অথবা এটাও মনে করতে পারে খামাখা আমি আবার এই কতজন মুসলমানকে ধরে এই আপনার জেলখানায় দেব, এটার যে আবার অন্য রকমের রিপারকেশন যেন না হয়। দেখেন কিছুদিন আগে, এই যে কিছুদিন আগে না, এই ঘটনার সময় এই চাঁদপুরে 5 জন মারা গেল না, ওই যে হাজীগঞ্জে, তারপর দিন আপনার পুলিশের নিজস্ব বৈঠক হয়েছে, পুলিশ কি করবে। সেই জায়গায় পুলিশের যে নির্দেশনা, কোথাও গুলি করা যাবে না। এটা একদিকে ভালো, মানবাধিকার লঙ্ঘন, মানে মানুষের মৃত্যু তো সর্বোচ্চই, মৃত্যু যেন না হয়, মৃত্যু কমাও। আবার আরেকদিকে চিন্তা করেন কোন চিন্তা চেতনা থেকে এটা আসছে। আপনার 8 জন মানুষ মারা গেছে এই কয়দিনে, 5 জনই মুসলমান মারা গেছে। হ্যাঁ, তো গুলি করলে বিক্ষোভ কারা করে, এই আপনার হাঙ্গামাগুলো কারা করে? মুসলমানরাই করে, কারণ এদেশে হিন্দুদের উপর আক্রমণটা তো মুসলমানরাই করে, এটা তো অস্বীকার করার উপায় নাই। সংখ্যালঘু আর সংখ্যাগুরু যেটাই বলেন, মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করে, তাই তো? তো এখন ওই জায়গায় আপনি নির্দেশনা দিচ্ছেন যেন গুলি না হয়, তাহলে উনি বিচারের সময়ও কিন্তু আপনি ওই চিন্তাটা মাথার মধ্যে কাজ করে। ধর্মটা এমনভাবে গেঁথে গেছে, এটা প্রশাসন বলেন, গণতান্ত্রিক কাঠামো বলেন, আমার রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, সর্বত্র আমার এই মৌলবাদটা ঢুকেছে, যে কারণে এই বিচারগুলো করার ব্যাপারে আগ্রহ নেই। আপনি শুধু এইটা না, আজকের 50 বছরের ইতিহাস যদি দেখেন, আমি ব্রিটিশ আমলের কথা বাদ দিলাম, এই 1807 সালের এই আপনার পেনাল কোডের যদি ধরেন, উনি খুব সম্ভবত 1927 সালে এই ধর্মানুভূতির ধারাটা ঢুকেছে। এই প্রায় 100 বছর, এই 100 বছর আপনি কয়জনকে সাজা দিচ্ছেন? বাদ দেন ব্রিটিশ আমল, পাকিস্তানরা
এই সাম্প্রদায়িক রাষ্ট্রই ছিল, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হয়েছে, তাদের আচার কাজ কর্ম সবই ধর্মভিত্তিক হয়েছে, মুসলিম রাষ্ট্র হয়েছে, অমুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো চিন্তা করেছে। আমি সব আমরা সেইটা থেকে বের হয়ে এসে আমরা তো বাংলাদেশ তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। এই 50 বছরে 50টা উদাহরণ নাই যে সাম্প্রদায়িক হামলার বিচার ঘটেছে। এর তো পলিটিক্যাল মোটিভেশন থাকে। এখন যেমন বলছে, আমি আপনাকে বলে দিলাম এই বিচারগুলো হবে না। বিএনপির সময় বলেছে, বিএনপির সময় আবার যদি দেখেন পূর্ণিমার কেসটা অনেক আলোচিত, 11 জনের যাবজ্জীবন হয়েছে 2001-এর। পূর্ণিমার কেসেও বিএনপি এই লতিফ মির্জার মতো একজন এই মুক্তিযোদ্ধাকে, যিনি আশ্রয় দিয়েছিলেন পূর্ণিমাকে, তাকে চার্জশিটভুক্ত করেছিল। এইবারও দেখবেন ওই যে জেলখানায় বসে আছে চট্টগ্রামে বিএনপির নেতা, তাকে আবার আসামি করে দিয়েছে। আমি বলছি খেলাগুলো একই হয়। একই হয় কেন? কারণ উদ্দেশ্যটা একই, ফায়দাটা একইভাবে লুটে। এই কম আর বেশি আপনি বলতে পারেন যে কে কম কে বেশি। জি, অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে তো সবসময় বলা হয় যে তাদের রাজনীতি অসাম্প্রদায়িকতা ভিত্তিক, মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক, এবং তাদের অভিযোগ বরাবরই বিএনপির দিকে, যেহেতু জামাতের সাথে তাদের জোট রয়েছে, যে বিএনপির রাজনীতি মূলত সাম্প্রদায়িকতা ভিত্তিক, ধর্মভিত্তিক রাজনীতিকে তারা আশ্রয় করে চলেন ইত্যাদি। একটু আগে জনাব পিন্টু যে কথাগুলো বলছিলেন, তাহলে দিনের শেষে কি স্বার্থের প্রশ্ন যখন আসে, বাংলাদেশের সব রাজনৈতিক দলই এক, নাকি এদের মধ্যে কোনো তফাৎ আপনি দেখেন ধর্মের বিষয়ে যখন সামনে চলে আসে? বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলই এক, এই কথা যখন বলতে যাওয়া হবে বা বলা হবে, তখন চারিদিক থেকে বিভিন্ন রকমের প্রতিবাদ আসবে। রাজনীতিবিদরা যার যার দলের অবস্থান থেকে তারা এই কথাগুলো বিশ্বাস করতে চাইবেন না, শুনতেও চাইবেন। তো যে আলোচনাটি পিন্টু ভাই করলেন এবং যে আলোচনাটি স্বাধীন ভাই করলেন, সেই আলোচনার সঙ্গে যোগ করার খুব বেশি কিছু নেই। সম্পূর্ণরূপে একমত পোষণ করে ছাড়া, ওই যে সহমত এখানে, তো সেই জায়গাতে সহমত পোষণ করে আমি যদি একটু অন্যভাবে আমার এই আলোচনাটা, নিশ্চয় আমরা সাম্প্রদায়িক এই ধরনের হামলার একটি ঘটনা যখন ঘটে, তখন আমরা কয়েকটি দিক সামনে দেখি। আমাদের একদল মানুষ আছেন যারা চুপচাপ থাকেন, নীরবতা পালন করেন। আরেক দল মানুষ আমরা প্রথম কয়েকদিন একটু চুপচাপ থেকে তারপরে সরকারের দৃষ্টিভঙ্গি কি সেই দিকে একটু তাকিয়ে থেকে সেই জায়গা থেকে আকার ইঙ্গিত কি পাওয়া যায় সেটার উপরে করে তারপরে তারা মাঠে নামের পরে যে কথাটা আমরা আলোচনা হয়, আমার সেই জায়গাটিতে বক্তব্য যে সম্প্রীতির বাংলাদেশে বিভাজন তৈরির চেষ্টা চলছে, সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা করে একটা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। এখন আমার এই কোট আনকোট সম্প্রীতির বাংলাদেশ, সেটা দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাই? বাংলাদেশ কবে সম্প্রীতির বাংলাদেশ ছিল? আদৌ কোনোদিন ছিল? এই প্রশ্নটা কি আমরা করতে পারবো? করতে গেলে এটা কি খুব বড় রকমের কোনো অপরাধ হবে? কারণ আমি পিন্টু ভাই যেমন আগে চলেন, আমি আগে যাই না। আপনি যদি গত 50 বছরের ইতিহাস দেখেন, আপনার কাছে সম্প্রীতির বাংলাদেশ যে আপনি বলছেন, আপনার কাছে ডেটা কি আপনাকে সেই কি বলবো, এটাকে সমর্থন করছে? এটা কি সম্প্রীতির বাংলাদেশের চিত্র? হিন্দুর সংখ্যা 50 বছর আগে বাংলাদেশে যেটা ছিল সেটা কি আছে? চাকমা মারমা পাহাড়িদের সংখ্যা 50 বছর আগে যেটা ছিল এখন কি সেই সংখ্যাটা আছে? তো সাঁওতালদের অবস্থা কি হয়েছে? এই যে আমাদের যাদেরকে আমরা আদিবাসী বলি না, ক্ষুদ্র নিগোষ্ঠী বলি, সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের মানুষ বলে আমরা যাদেরকে বলি, তাদের উপরে যে নিপীড়ন এবং নির্যাতন করে এবং প্রতিনিয়ত আমরা যে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখন এক ধরনের সংখ্যা কমিয়ে এনেছি। তো এইটা যে কমিয়ে আনে, এটা আমরা কোন সময়টাতে করি নাই? আমাদের কাছে কি এরকম কোনো পরিসংখ্যান আছে? আমাদের কাছে এরকম কোনো পরিসংখ্যান নেই। আমরা দেখতে গেলে দেখব 50 বছরের বাংলাদেশে পর্যায়ক্রমে তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। হ্যাঁ, আগে যেটা ছিল, বিত্তবান হিন্দুদের এদেশে অবস্থান ছিল, সেই বিত্তবান হিন্দুরা তাদের পূজা পার্বণে অনেক বড় করে উৎসব পালন করতেন, সেই উৎসবের সঙ্গে মুসলমান সম্প্রদায়ের একটা সম্পৃক্ততা থাকতো। কিন্তু এটা হচ্ছে বাহ্যিক সম্পৃক্ততা। সেই বাহ্যিক সম্পৃক্ততার নেপথ্যে নিপীড়ন এবং নির্যাতন ছিল, জমি দখল ছিল, নানা প্রক্রিয়া ছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে বাহ্যিক এক ধরনের সম্প্রীতি, এবং সম্প্রীতি হচ্ছে এখানে বিত্তবান হিন্দুদের এক ধরনের উৎসবের আয়োজনের সঙ্গে এক ধরনের সম্পৃক্ততা। সেই সম্পৃক্ততা বাহ্যিকভাবে আমাদেরকে একটা সম্প্রীতির বাংলাদেশ বলে একটা চিত্র দেয়,
কিন্তু বাস্তবে সেই সম্প্রীতির বাংলাদেশে, যে সম্প্রীতির বাংলাদেশে মুসলমানদের অংশগ্রহণের কথা বলছি, তার নেপথ্যেও একটা নিপীড়ন এবং নির্যাতন ধারাবাহিকভাবে চলেছে। সেই নিপীড়ন এবং ধারাবাহিকগুলো আগে নেপথ্যে চলতো, পর্যায়ক্রমে সেটি প্রকাশ্যে এসেছে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, সম্প্রীতির বাংলাদেশ আসলে আমরা কখনোই প্রতিষ্ঠা করতে পারিনি। 1971 সালে পাকিস্তানিদের বিতাড়িত করে, পরাজিত করে আমরা যে সম্প্রীতির বাংলাদেশ, আমরা যে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকদেরকে যে আমরা নিম্ন শ্রেণীর বা অধিকার কম বা তারা সংখ্যায় কম বলে তারা এটা পাবে না, এই যে আমাদের চেতনা নিয়ে আমরা বাংলাদেশ তৈরি করেছিলাম, আমরা সেই চেতনা শব্দটা ধারণ করছি, কিন্তু সেই চেতনার যে অর্থ এবং চেতনার যে তাৎপর্য এবং সেই তাৎপর্যের পরিপ্রেক্ষিতে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতি আসলে আমরা কখনোই করি নাই। আমরা সামরিক সরকারগুলোর উপরে দোষ দিব, এক দল আরেক দলের উপরে দোষ দিবে, এই দোষ দেয়া চলবে, কিন্তু আমাদের এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা যেটা বলি সেটা আসলে সর্বাঙ্গে সত্যি নয়। এখন এই জায়গাটাতে এসে তার উপরে ভিত্তি করে, আগে স্বীকার করতে হবে, তার উপরে ভিত্তি করে এখন আমরা কি করতে চাই সেটা নির্ধারণ করতে হবে। এখন এই যে আপনি প্রশ্ন করছেন বা পিন্টু ভাই বললেন বা স্বাধীন ভাই বললেন যে এই যে এখনকার যে ঘটনাগুলো, 24,000 আসামি, 24,000 আসামি, এটা তো খুব ভালো করেই বোঝা যায়, কারাগারে যে আসে সেও আসামি। তো এই আসামিদের জায়গাটাতে এদের বিচারটা কোন প্রক্রিয়াতে হবে, এই বিচার করার সক্ষমতা তো আমাদের নাই। তো বিচার করার সক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করতে চাইছি। আমরা তো সবাই অনন্ত দলিল না, তো সেই অসম্ভবকে সম্ভব তো রাষ্ট্রীয় প্রশাসন করতে পারবে না। তো অসম্ভবকে সম্ভব একটা জিনিস সামনে আনা হয়েছে এবং আমরা রাজনীতিতে বলছি যে কেউ ছাড় পাবে না, যে দলেরই হোক ছাড় পাবে না, এমন শাস্তি দেওয়া হবে যে আর কেউ যাতে এটা করতে না পারে। এই 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 কথাগুলো আমরা বলছি। এই কথাগুলো আমরা কেন বলছি? এই কথাগুলো আমরা বলছি হচ্ছে আমরা আরেকটা ঘটনার অপেক্ষায় আছি। সেই ঘটনাটি যে সাম্প্রদায়িক হামলা তা নয়, সেই ঘটনাটি যে কোনো রকমের একটি ঘটনা, সেটা রাজনীতির একটা ঘটনা হতে পারে। এই যে আপনাদের খবরে দেখবেন যে খালেদা জিয়া অসুস্থ, তার একটা অপারেশন হয়েছে, কয়েকদিন আমরা সেই সংবাদ নিয়ে থাকবো, বা যদি আরেকটু গুরুতর কিছু হয় আমরা হয়তো সেই সংবাদ নিয়ে থাকবো, অথবা আমরা আরেকটা কোনো সংবাদ নিয়ে থাকবো, রোহিঙ্গা ক্যাম্পের সংবাদ নিয়ে থাকবো, বড় কোনো ঘটনা ঘটলে আমরা সেই দিকে যাব। এই ঘটনাটি আরেকটি ঘটনার চাপা পড়ার অপেক্ষা পর্যন্ত আমরা আছি। আর আপনার আরেকটি বক্তব্যের অংশে যেটা যে তুলনামূলকভাবে বাংলাদেশের রাজনীতিতে বলা হয় যে ভিন্ন ধর্মের মানুষ, হিন্দু সহ ভিন্ন ধর্মের মানুষের প্রতি আওয়ামী লীগের একটা সংবেদনশীলতা আছে। হিন্দু সম্প্রদায় সহ ভিন্ন ধর্মের মানুষেরা মনে করেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের এক ধরনের আশ্রয় হয় বা শেষ পর্যন্ত তারা গিয়ে তাদের কাছে আশ্রয় পাবে। এই ধারণাটা আছে। বঙ্গবন্ধুর ঘরে রাজনৈতিক দল, তো সেই রাজনৈতিক দলটার কিছুটা এই চেতনাটা ছিল, কিন্তু পর্যায়ক্রমে এইটার যে এক ধরনের বিবর্তন ঘটেছে এবং বিবর্তন ঘটে যে আওয়ামী লীগের রাজনীতি থেকে এই বিষয়টি যে ক্ষয়ে গেছে, এটা আমরা অনুধাবন করতে চাই না। আমরা যাদেরকে বলছি যে তারা আশ্রয় খুঁজেন, তারা যেটা অনুধাবন করেন না বিষয়টা কিন্তু তা নয়, কিন্তু তাদের আসলে যাওয়ার আর কোনো পথ নাই। তারা জামাতের কাছে যেতে পারেন না, তারা বিএনপির কাছে যেতে পারেন না, তারা আওয়ামী লীগের কাছে আশ্রয় খোঁজেন। কিন্তু ওই যে আওয়ামী লীগের সৈকত আক্রমণ করে, শিবিরের অমুকও আক্রমণ করে, বিএনপির অমুকও আক্রমণ করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, আর মাঝখান থেকে লাভ হয় প্রশাসনের, গায়েবী মামলা দিয়ে, এই অজ্ঞাতনামা মামলা দিয়ে একটা বাণিজ্য চলে। এই বাণিজ্য চলবে, কিন্তু বিচার থেকে আসলে আমরা বহুদূরে অবস্থান। ফিরে আসি জনাব পিন্টু আপনার কাছে। এই যে একটু আগে যে কথাগুলো জনাব গোলাম মুর্তজা বলছিলেন যে আমরা আসলে অপেক্ষা করি একটা ঘটনার পরে কখন আরেকটা ঘটনা চলে আসবে এবং আগের ঘটনাটি চাপা পড়ে যাবে। ধরুন এই সাম্প্রদায়িক যে সহিংসতা আমরা দেখলাম, সেটি শুরুর আগে আমরা মূলত কথা বলছিলাম নির্বাচন কমিশন নতুন করে কিভাবে গঠিত হবে, সার্চ কমিটি হবে কিনা, আইন করতে হবে কিনা, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে চলেছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরে এই ঘটনাগুলো ঘটে গেল এবং এখন গত কদিন ধরে এই নিয়েই কথা হচ্ছে। সামনে আরেকটা বিষয় চলে আসলে কি এই বিচারগুলোর কথা, এই যারা মানুষ আক্রান্ত হয়েছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের কথা আবারও আমরা ভুলে যাব, নাকি এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আপনি দেখেন? দেখেন, বিচার হয় না কেন, আইন কিভাবে চলে, এই আলোচনার চেয়ে বেশি জরুরি বিচার আমরা করব না। কেন করব না এটা নিয়ে আলোচনা করেন। বিচার করব না এটা তো সিদ্ধান্ত। এখন মুখে আমরা কে কি বলছি এগুলো তো বক্তৃতাবাজি। বিচার যে করব না এই সিদ্ধান্ত কিভাবে আমি বলি যে এই সিদ্ধান্ত হয়েছে? আমার অতীত তো তাই বলে। এই যে আমি কেন বললাম যে 50 বছরের হিসাব নেন না, আপনি 50টা মামলার বিচার করতে পারছেন কিনা। আর এখানে আইন বিচারটা তো জরুরি, তার বাইরেও আপনার এই ঘটনা যেন সমাজে না ঘটে সেজন্য কি আমরা কোনো চেষ্টা করেছি? আমি বিচার করে শাস্তি দিলাম, এই যে হাজার হাজার মানুষ গিয়ে ধরেন মন্দির ভাঙলো, আমি হাজার হাজার বাদ দিলাম, কয়েকটাকে ধরে আমি বিচারে কাঠগড়ায় দাঁড় করাইলাম, এই
সাজা হলো, এতে কি থেমে গেল? এই যে দিনে মর্তুজা যে বিষয়টা তুলেছেন, যে ওই আলোচনাটা জরুরি, যে আমরা আসলে সাম্প্রদায়িকতা মুক্ত বা অসাম্প্রদায়িক সমাজ গঠনের জন্য কোনো চেষ্টা আমরা করেছি কিনা, আমাদের রাজনৈতিক দলগুলোর সেই চেষ্টা বা কর্মসূচি আছে কিনা। আপনি দেখেন, এখন দুঃখজনক হলেও এটা আমাদেরকে স্বীকার করতে হবে, এই যে আমরা এখন যে দাঁড়াই না, এই যে আমার পাশের বাড়িতে যে আক্রমণটা হয়, আমি তো দাঁড়াই না, এটা তো দাঁড়াই না, এটা তো এবারও প্রমাণ। এই জোরালো কোনো রাজনৈতিক, প্রশাসনিক বা সামাজিক ব্যবস্থাও যেমন নেই। আবার যদি ধরি, রাজনৈতিক দল বলেন, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন, এই বুদ্ধিজীবী নাগরিক সমাজ যাই বলি, আমাদের প্রতিবাদটাও তো ওই মানে আওয়াজটা মিলিয়ে এসেছে, জোরালো আওয়াজ আমাদের নেই। পাশের বাড়ির মানুষ মারা গেলে আমরা টু শব্দ করি না, আমাদের সবাই একটু দেরি, এই যে এখন করছি, কিন্তু ওই যে একটু দেরিতে করছি, কেন করছি, এই জায়গাগুলো আলোচনা করা দরকার। রাজনৈতিক দলগুলো দর্শক হয়ে যাচ্ছে, এইগুলি যে এই দেশে ছিল না, প্রতিবাদ কি এই দেশে হয় নাই? আপনি দেখেন তো, এই যে আপনি এই আওয়ামী লীগ যারা করে, বঙ্গবন্ধুর আত্মজীবনীও যারা পড়েছে, আপনি দেখবেন যে 46-এ বঙ্গবন্ধু নিজে ভলেন্টিয়ার ছিলেন দাঙ্গা সময়। 1950 সালে আপনার হিন্দুদের বাঁচাতে মুসলমানরা প্রাণও দিয়েছে এই দেশে। তারপরে আপনি যদি ধরেন, এই আদমজির দাঙ্গা দমাতে বঙ্গবন্ধু সশরীরে গিয়ে হাজির হলেন, সেই এই সশস্ত্র বিক্ষোভের ওই জায়গায় গিয়ে বঙ্গবন্ধু গিয়ে থামানোর চেষ্টা করলেন। 64 সালে এই বুদ্ধিজীবীরা না শুধু, বঙ্গবন্ধু আপনার সেখানে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছিলেন, সে যুবকদেরকে আহ্বান জানিয়েছিলেন দাঙ্গা দমানোর ক্ষেত্রে। এরপরে আমাদের কি হয়ে গেল, কেন আমরা আর দাঁড়াচ্ছি না? এই আলোচনাগুলো আমাদের দরকার, কারণ আমাদের মধ্যে যতই আমরা বলি যে আমরা অসাম্প্রদায়িক, আমাদের মধ্যে চিন্তা চেতনায় সাম্প্রদায়িকতা ঢুকেছে, এটা অস্বীকার করার উপায় নাই। এখান থেকে বের হয়ে আসার জন্য তো আমার রাজনৈতিক দলগুলোরই কর্মসূচি লাগবে। এই যে পাকিস্তান আমলে দাঙ্গাবাজরা জয়ী হতে পারে নাই, কিন্তু তাহলে পাকিস্তান টিকে থাকতো। দুঃখটা হলো ওই সময় মানবতা জিতেছিল, যে পূর্ব পাকিস্তান রুখে দাঁড়াও, এখন মানবতা হেরে যাচ্ছে কেন? এই আলোচনাগুলো আমার মনে হয় দরকার। আরো আমি যেটা দেখি, এখন আরো বেড়েছে, মানুষে মানুষে বিভেদ ঘটানোর চেষ্টা বেশি হয়। এই সাম্প্রদায়িকতা বলেন, আঞ্চলিকতা বলেন, জাতিগত বিরোধ, এগুলো একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। এই অস্ত্রটা কাদের? এই অস্ত্রটা রাজনৈতিক শক্তির। এই রাজনৈতিক শক্তিকে এই সিদ্ধান্তটা নিতে হবে। তারা যদি সেই জায়গায় তাদের চিন্তা চেতনায় বড় ধরনের পরিবর্তন না আনে, আপনি এইগুলোর বিচার তো পাবেনই না, বরং এগুলো বাড়তে থাকবে। এই জায়গাটায় আমি মনে করি যে আমাদের নজরটা বেশি দেওয়া দরকার। আদারওয়াইজ আপনার এই 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 আমলে যেমন এক সময় আওয়ামী লীগ অভিযোগ করতো না, এই অভিযোগটা সত্যি, 2001-এ এই যে হারে নির্যাতনটা হয়েছে আপনার সংখ্যালঘু বলেন, হিন্দু বলেন বা ভিন্ন ধর্মের মানুষের উপর, বাংলাদেশে এই বাংলাদেশটা মানে পূর্ববঙ্গে বলেন, পূর্ব পাকিস্তান বলেন, পূর্ব বাংলা বলেন, বাংলাদেশ বলেন, হিন্দুদের উপর সিস্টেমেটিক্যালি আঘাত যদি বলেন 3 দফা হয়েছে। এই যে বাংলাদেশে যে তারা নাই কেন, সে একটা 46-এর পর 47-এ একদল গেছে, 71-এ গেছে, 2001-এও গেছে। এই সিস্টেমেটিক অ্যাটাকের বাইরে প্রতিনিয়ত আমরা যে সংখ্যালঘুদের উপর নীরবে নির্যাতন চালিয়ে গেছি, এইগুলো তো আপনার বড় মাপের কোনো গবেষণা হয় না, এটা কিন্তু চলছে। এই চলাটাই আমার রাজনৈতিক শক্তি এটার সঙ্গে ইনভলভ। এখানে কোনো তখন ওই যে আপনি দল ভাগ করতে পারেন, আমি আগেও যেটা বলেছি, আওয়ামী লীগ 10টা করেছে না, বিএনপি 20টা করেছে না, জাতীয় পার্টি তো 30টা করেছে, সংখ্যায় দেওয়া হয়তো তারতম্য করতে পারেন, চরিত্রটা এক। এখন এই জায়গায় কেন এসেছে এটা যদি বলেন, আমি আরেকটা অন্য ব্যাখ্যায় যাব। অন্য ব্যাখ্যাটা হলো, যেটা হলো আপনার এই 75-এর পরে এই জায়গাটা তো এসেছে, তো আমরা দোষ দেই, জেনারেল জিয়াকে দোষ দিতে পারি, কারণ উনি ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছেন, যেটা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। জেনারেল এরশাদকে দোষ দিতে পারি, তিনি আরো ধাপ এগিয়ে ওই রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। এখন আসেন আপনার 90-এর 19শে নভেম্বরের যে 3 জোটের রূপরেখা ছিল, সেটা তো সব রাজনৈতিক দলের চুক্তি ছিল জনগণের সামনে। 19শে নভেম্বরের সেই চুক্তিতে কি বলেছিল? একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। আমরা 91 সালে আমরা যারা ক্ষমতায় আসলাম, আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের রাস্তাটা বা সুযোগটা হাতছাড়া করে দিলাম। আমরা বামদের সমর্থন না নিয়ে ডানদের সমর্থন নিলাম, ওই দিকে ঢুকে গেলাম। আওয়ামী লীগ কি করলো? আওয়ামী লীগ দেখলো যে বিএনপি স্লোগান দেয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশে মসজিদে উলুধ্বনি হবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। বিএনপি যখন এই ক্যাম্পেইন করে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ মনে করেছে এটা একটা কাজে দেয়, যেই কারণে আপনি দেখবেন 95-96 সালের দিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের
আচার আচরণ চরিত্রে চেঞ্জ, কথাবার্তায় চেঞ্জ, বেশভূষায় চেঞ্জ, হ্যাঁ, এটা ইসলামী ভাবধারা তাদের মধ্যে চলে এসেছে। এই যে চলে এসেছে, আর বিএনপি তো আগে ওই 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 রাজনীতিই করে, আর আওয়ামী লীগও আপনার দেখলো এতে লাভ হয়, লাভ তো হয়েছে, 96-তে ক্ষমতায় এসেছে। এই যে চলছে, এই চলাটা এখনো চলছে বলেই আজকে আমার এই হামলাগুলো হচ্ছে, এবং আমি এটাও বলি আগামী তো হবে। এটা আমাদের দেশের সংখ্যালঘুদেরকে বাঁচানোর জন্য আমাদের সর্বাত্মক কোনো চেষ্টা নেই, যতটা না মুখে বলি। জি, অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসি আবারও। একটু আগে আপনি যে কথা বলছিলেন যে আসলেই যে সম্প্রীতির বাংলাদেশের কথা বলা হয় সেটা বাস্তবে রয়েছে কিনা। এখন দেশের নাগরিক সবার মধ্যে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সদ্ভাব থাকুক বা না থাকুক, একটি রাষ্ট্রের যদি প্রতিষ্ঠানগুলো কাজ করে, বিচার বিভাগ যদি কাজ করে, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যদি ঠিকভাবে কাজ করে, তাহলে তো এই বৈরিতা থাকার পরেও একটি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব, নাকি এই দুটোর উপস্থিতি ছাড়া আসলে এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়? কোনটি মনে করেন আপনি? না, দেখেন, প্রতিষ্ঠানগুলো আপনি বলছেন যে প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে, এখন প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে, প্রতিষ্ঠানগুলো 1 নম্বর চালায় কারা, 2 নম্বর হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি কিনা। উত্তরাধিকার সূত্রেও আমরা যে সমস্ত প্রতিষ্ঠান যেভাবে পেয়েছিলাম, আমাদের কথা বলতে গেলে তো বিপদ, কথা বলতে গেলে যে কোনো কথা বলতে গেলেই একটু পেছনের দিকে যেতে চাইলেই নানা রকমের তকমা দেয়া হয়। তো আমরা যে সমস্ত প্রতিষ্ঠান উত্তরাধিকার সূত্রেও পেয়েছিলাম, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা তার চেয়ে শক্তিশালী তো দূরের কথা, সেই মানেরও রাখতে পেরেছি কিনা। আপনি খোঁজ করতে গিয়ে দেখেন, আমরা কোনো ইনস্টিটিউশন তৈরি করিনি, ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী তো করিনি, ইনস্টিটিউশনগুলোকে প্রতিনিয়ত আমরা দুর্বল করেছি। তো দুর্বল করার কারণে যেটা হচ্ছে যে সরকার আর প্রতিষ্ঠান এক হয়ে গেছে। এর বাইরে যে কিছু জিনিস, সরকারের বাইরে যে কিছু শক্তিশালী প্রতিষ্ঠান থাকা দরকার ছিল, যে কোনো একটি সরকার বিশেষ কোনো কারণেও যদি একটু এদিক সেদিক কোনো কিছু করে, সেটা যদি কল্যাণমূলক না হয়, দেশের জনমানুষের বা রাষ্ট্রের স্বার্থের যদি বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জায়গাটাতে ইনস্টিটিউশন একটা প্রতিবন্ধকতা তৈরি করে। ভারতে নানা রকমের সাম্প্রতিক সময় থেকে শুরু করে নানা রকমের জটিলতা আছে, কিন্তু তাদের ইনস্টিটিউশনগুলোর দিকে তাকায় দেখেন যে তারা বহু কাজ ক্ষমতাসীনদের করতে দেয় না, বাধা হয়ে দাঁড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি, তিনি পৃথিবীর রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃত, সারা পৃথিবী চালান, কোথায় বোমা মারবেন, কোথায় কি করবেন, কাকে ক্ষমতায় আনবেন, কাকে বসাবেন, সব সিদ্ধান্ত তারা নিয়ে থাকেন। কিন্তু সেই রাষ্ট্রপতিও কোনো একটি কাজ যখন করতে যান, কোনো ফেডারেল সরকারের প্রধান হয়েও আঞ্চলিক অর্থাৎ কোনো একটি রাজ্য সরকারের একজন বিচারপতি দেখা যায় যে তার সিদ্ধান্তটিকে বাতিল করে দিচ্ছেন। এর নাম হচ্ছে ইনস্টিটিউশন। আমরা তো ওই পর্যায়ে নাই, কিন্তু আমরা ওই পর্যায়ের বাইরে আরো বড়ভাবে যদি বলতে চাই, তাহলে আমরা সেই প্রতিষ্ঠানগুলো তৈরি করিনি। প্রতিষ্ঠানগুলো তৈরি করা না করার কারণে যেটা হয়েছে, এখন সরকারে যারা থাকছেন সেই তিনি বা তারা যা করতে চাইছেন, যেভাবে করতে চাইছেন, কাজগুলো সেইভাবেই করতে চাইছেন। এখানে দুটি জিনিস ঘটে গেছে। একটি জিনিস হচ্ছে আমাদের এখানে ইনস্টিটিউশনের বাইরে, প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনের বাইরে ইনস্টিটিউশন যেটা ছিল, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক যে শ্রেণীটি ছিল, সেই শ্রেণীর একটি ভয়েস ছিল এদেশে। সেই ভয়েসটি এমন ছিল যে যখন যারা ক্ষমতায় থাকতো, বিশেষ করে আওয়ামী লীগের মতো শক্তি যখন ক্ষমতায় থাকতো, এবং বাইরে যে বুদ্ধিভিত্তিক শ্রেণীটি থাকতো, সেই শ্রেণীটির যে অবস্থান থাকতো, সেই শ্রেণীটি যদি কোনো আওয়াজ তুলতো, তাহলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করত। আমাদের সাম্প্রতিক অতীতেও যদি আপনি দেখেন, তাহলে তার চিত্র পাবেন। আওয়ামী লীগের এই টার্মের ক্ষমতার আগের যদি দেখেন, কিন্তু বর্তমান আপনি যদি গত 20 বছর বা 25 বছরের বাংলাদেশ দেখেন, আমাদের এই বুদ্ধিভিত্তিক শ্রেণীটি এতটাই কি বলবো যে কলুষিত হয়েছেন, এতটাই চাওয়া এবং পাওয়ার সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলেছেন, এতটাই নিজেদের চরিত্রকে কালিমালিপ্ত করেছেন, যে কারণে এই বুদ্ধিভিত্তিক শ্রেণী বা সুশীল সমাজ বলে যদি আমরা এখন কোনো কিছু বলি, তাহলে মানুষ এটা হাসে এবং মানুষ এটাকে এক ধরনের কি বলবো, আমি শব্দটা বলতে চাই না, বাট একদম এমন শব্দ হিসেবে এটাগুলোকে বিবেচনা করে যে কোনো সম্মানজনক অবস্থায় থাকে না। তো এরকম একটা জায়গাতে সরকার হয়ে গেছে একক ক্ষমতার অধিকারী। তো সরকার যখন একক ক্ষমতার অধিকারী এবং সেই সরকারের যখন কোনো প্রতিপক্ষ নেই, তখন সরকার যা চায়, যেভাবে কাজ করতে চায়, সে সেইভাবেই কাজটি করতে পারে। এবং সেই কাজ করার ক্ষেত্রে যে আমি যেটা বললাম যে আমাদের
এখনো যে তাদেরকে মাঠে দেখছেন তার বড় একটি অংশ তাকিয়েছিল সরকারের দৃষ্টিভঙ্গির দিকে, সরকারের কথা শুনে, সরকারের আকার ইঙ্গিত পেয়ে তারপরে এখন তারা রাস্তায় এসেছে, মাঠে এসেছে, এবং তারা অল্প কয়েকদিন থাকবে। যখন আরেকটি ঘটনা আসবে তখন তারাও মাঠ থেকে চলে যাবে, তারা সরকারের আকার ইঙ্গিতের মধ্যে থাকে। তো এখন বিষয়টি তাহলে এর থেকে উত্তরণের পথটা কি? এর থেকে আপাতত এই প্রক্রিয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে উত্তরণের আমি কোনো পথ দেখি না। আমাদের কথা ছিল আমরা একটা মুক্ত বুদ্ধি সম্পন্ন, সাম্প্রদায়িকতা মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠন করব। কিন্তু আমরা যেটা করেছি, জাতীয় পার্টি, বিএনপি, সামরিক সরকারগুলো তো করেছেই, সেটা নিয়ে তো কোনো আমি সারা রাত ধরে বলতে পারবো। কিন্তু আওয়ামী লীগের কাছে যে প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ হয়তো তারা যেটা করেছে সেই জায়গা থেকে এসে হয়তো কিছুটা ব্যতিক্রমী চিন্তা করবে, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। আওয়ামী লীগ এসে তারা যেটা করেছিল, তারা যে পথ দেখিয়েছিল, আওয়ামী লীগ এসে সেই পথে হাঁটছে, এবং সেই পথে হাঁটতে গিয়ে আওয়ামী লীগ এখন টার্গেট নিয়েছে যে সে আরো কয়েক ধাপ এগিয়ে থাকবে, সবার চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবে। সেই কারণে আপনি দেখেন পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকরণ হয়েছে, সেই কারণে আপনি দেখেন তাদের দাবি মেনে অনেক কিছু আপনি করে ফেলেছেন, এবং আপনি আন্তরিকতার জায়গাতে তাদেরকে রক্ষা করার, অর্থাৎ সংখ্যায় যারা কম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি বলেন, সাঁওতাল বলেন, গারো বলেন, হিন্দু বলেন, তাদেরকে রক্ষা করার জন্য যে নীতি এবং আন্তরিকতা দরকার, আইনের কথা আমি বলছি না, আমি বলছি নীতি এবং আন্তরিকতা দরকার, সেই জায়গাতে অন্য কোনো দল নেই, আওয়ামী লীগও এখন নেই। না থাকার কারণে যেটা হচ্ছে, কারণ আওয়ামী লীগের একজন যখন দেখা যায় যে সাম্প্রদায়িক হামলা করেছে, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কখনোই সেটা অনুসন্ধান করে দেখতে চায় না যে কেন আমার দলের কর্মীটি কুমিল্লাতে আক্রমণ করলো, কেন আমার দলের নেতা পীরগঞ্জে আক্রমণ করলো, কেন আমার দলের নেতা নাসিরনগরে আক্রমণ করলো। এই অনুসন্ধান বা এটা নিয়ে কোনো পর্যালোচনা কিন্তু আওয়ামী লীগ করতে চায় না। আওয়ামী লীগ কি করে? ও জামাত থেকে এসেছে, ও শিবির থেকে এসেছে, ও বিএনপি থেকে এসেছে, এই যে একটা ঘটনাটাকে চাপা দেওয়ার একটা নীতি, এই নীতি নেওয়ার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগও আসলে এই শক্তিটার কাছে এক ধরনের আত্মসমর্পণ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ তাদেরকে তার জায়গায় নেয়ার চেষ্টা না করে আওয়ামী লীগ তার জায়গা, আওয়ামী লীগ নিজে সেই জায়গাটিতে চলে গেছে। চলে যাওয়ার কারণে যেটা হয়েছে, বিএনপি যা করেছিল, এখন বিএনপি বড়াই করে হয়তো কিছুদিন পরে বলবে যে আমরা যা করেছিলাম আওয়ামী লীগ তো সেই পথেই আসলো। জাতীয় পার্টি যা করেছিল, ওই যে এরশাদ যা করে গেছে জাতি ধর্ম সহ, কিছুদিন পরে জাতীয় পার্টি বলবে যে আমরা যা করেছিলাম আওয়ামী লীগ তো তাই করলো, তার চেয়ে আর একদম এগিয়ে থাকলো, তার মানে আমরাই সঠিক ছিলাম। অর্থাৎ সবকিছু মিলিয়ে ওই আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাইছি, সেই বাংলাদেশটা গঠন মুখে স্বীকার নাই করি, মুখে যাই বলি না কেন, সেই বাংলাদেশটা হয়ে যাচ্ছে আসলে একটা সাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র। আমরা কোনোভাবেই সম্প্রীতির বাংলাদেশ করতে পারছি না, এবং আমাদের আন্তরিকতায় নীতি নির্ধারণে, বক্তব্য ছাড়া কাগজে কলমে কাজে নীতি নির্ধারণে কোনো জায়গাতেই আমরা সেই কাজটি করতে পারছি না। আমরা একটা চিত্র দেওয়ার চেষ্টা করব, বলবো যে এতজন সচিব আছে হিন্দু সম্প্রদায় থেকে, এতজন প্রতিষ্ঠানের প্রধান আছেন হিন্দু সম্প্রদায় থেকে, এটাও একটা ক্যাম্পেইন। এই যে শিক্ষিত বা ক্ষমতাপ্রাপ্ত উপরের শ্রেণীর কিছু মানুষকে যে গুরুত্বপূর্ণ জায়গাতে বসানো হয়েছে, আমি মনে করি তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই বসানো হয়েছে, কিন্তু এর বাইরে সাধারণভাবে যে মানুষ, সংখ্যায় যারা কম তাদের যে মানুষ, তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন, সেই জায়গাটিতে কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। শেষ করছি আমার কথাটি বলে যে আমাদের এই বাংলাদেশ থেকে আমি আগের অংশে যেটা বলেছিলাম যে আমরা তাড়িয়ে দিয়েছি, বিতাড়িত করেছি, তারা চলে গেছে। যাদের যাওয়ার সামর্থ্য ছিল তাদের বড় অংশটি চলে গেছে, বা প্রায় সবাই চলে গেছে। এখন যারা আছে, এখন যারা থাকে, মার খায়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, এরা আসলে এদের অধিকাংশ এরা এতটাই দুর্বল যে এদের আসলে যাওয়ার জায়গাও সম্ভবত অনেক কমে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই সম্প্রীতির বাংলাদেশের স্লোগান না দিয়ে আমরা প্রথমে স্বীকার করি যে আমাদের এখানে সম্প্রীতি ব্যাপারটা নাই, এটা এক ধরনের আবরণ, এটা নাই, তাহলে আমরা এটা করতে চাই, করতে চাওয়ার জন্য কি করতে হবে, সেই জায়গাটিতে যদি আমাদের কোনো আওয়াজ থাকে, সরকারকে যদি আমরা কিছুটা আওয়াজটা দিতে পারি, তাহলে হয়তো সরকার কিছুটা চিন্তা করতে পারে। যদি আমি মনে করি যে চিন্তা করার মতো জায়গাতে সরকার নাই। অনেক ধন্যবাদ ডক্টর মালিক, আপনার কাছে ফিরে আসি। নিকোলাই অস্ট্রোভস্কির অমর উপন্যাস, যেটা বাংলায় আমরা ইস্পাত নামে পড়েছি, তার একটা শহরের বর্ণনার কথা মনে পড়ছে, যেখানে শহরের নাগরিকরা প্রতিদিন সকালে গলা বাড়িয়ে দেখতো যে আজকে ক্ষমতায় কে আছে, এবং তারপর সে অনুযায়ী তারা তাদের বাড়িতে ছবি টাঙাতো। এখন এতক্ষণ যে বুদ্ধিজীবীদের যে চিত্র আপনারা আঁকলেন, তাতে মনে হচ্ছে যে আমাদের বুদ্ধিজীবীদের অবস্থা অন্তত অনেকটা সেরকমই, যে তারা সরকার যেভাবে ভাবেন সেভাবেই ভাবার চেষ্টা করছেন। তাহলে এই যে এত বড় কথা আমরা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বলি, সেখানে আসলে আশার আলো দেখানোর কেউ আছেন কি আপনার দৃষ্টিতে? একটা হলো রাজনৈতিক বাস্তবতা, আরেকটা ব্যাপারে আমি একটু পরে আসছি, তার আগে
এই পিন্টু গোলাম মুর্তজার, তারা তো সাংবাদিক, আমার থেকে খবর বেশি রাখেন। এই যে সম্প্রীতি শব্দটা ব্যবহার হচ্ছে, সম্প্রীতি সম্মেলন এই গত কয়েকদিনে, এটা কি অতীতেও হয়েছে নাকি আমার যেটা মনে হচ্ছে যেটা এই গত কয়েকদিনের ব্যাপার? এই সম্প্রীতি সম্মেলন, সম্প্রীতির পক্ষে কথা বলা, এই সম্প্রীতি শব্দটা কি আগে ছিল? আমার মনে পড়ছে না। সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ টরিষদ এমন কিছু কিছু ছিল। আচ্ছা, ওকে, আমার যেটা হঠাৎ মনে হচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল হতে পারে, আমি এটা আন্দাজ করছি, এখন তো আমাদের সবারই অনেকেরই সিঙ্গাপুরে যাওয়া আসা বেড়ে গেছে। সিঙ্গাপুরে বোধহয় 63 কি 64 সালে, আমার মনে নেই, ওদেরও একটা বিরাট রায়ট হয়েছিল, তখন রাষ্ট্রীয়ভাবে তারা ওই সম্প্রীতি দিবস বলে একটা দিন উদযাপন করে, বোধহয় 1964 সাল থেকে। এবং ওইখানে উদ্দেশ্যটা হলো এই সব ধর্ম, সব বর্ণের ওদের সিঙ্গাপুরে একসাথে করে সারাদিন ধরে আলোচনা করে, এবং যে আমরা সবাই মিলেমিশে আছি, এইটা প্রতি বছরই একটা বিশেষ দিনে ওদের সমৃদ্ধি সোশ্যাল হারমোনি ডে আছে, সম্প্রীতির ডে আছে। এখন বোধহয় আমার মনে হচ্ছে যখন হচ্ছে সিঙ্গাপুরে আমরা ইত্যাদি কিন্তু বেশ যাওয়া আসা করছি, তো বোধহয় কেউ এরকম সম্প্রীতির দিনে সিঙ্গাপুরে বোধহয় ছিলেন, তখন এইটা এখন এসে বাজারে এটা চালু করেছে। ওকে, আর আরেকটা যেটা আলোচনা চাই মঞ্জুর, আপনার একটু আমি আসার কথা ওই জায়গায় আগে, এই যে আমাদের যে ধর্মীয়করণ করা হচ্ছে, রাজনীতিকে সাম্প্রদায়িকতা করা হচ্ছে, আমার মনে হয় একটা জিনিস আলোচনায় আসছে না। আমি জানি না আমার ধারণা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক, বাট আমি বলেই ফেলি, আমার যেটা মাথায় কন্দরে ঘুরছে, আমাদের অজান্তে আমাদের দেশে সালাফি ইসলামের প্রভাবটা সাংঘাতিক বেড়ে গেছে। আমি খুব সোজা আগে বলি, সালাফি ইসলামের অনেক ব্যাখ্যা আছে। আমার যেটা মূল কথা হলো, সালাফি ইসলামে কিন্তু সংখ্যালঘু বলে কিছু নাই। তার বেস্ট এক্সাম্পল হলো সৌদি আরবে। আমি এর মধ্যে সার্চ করেছিলাম সৌদি আরবে জনসংখ্যার কতজন মুসলিম কতজন অমুসলিমের কোনো গুগলও কোনো সংখ্যা দিতে পারেনি, বলা হয়েছে আননোন বাট প্রবাবলি নীল। কিছু বিদেশিদের মধ্যে অন্য ধর্মাবলম্বী আছে। তো এইটা হলো যে রাষ্ট্রের, সালাফি রাষ্ট্রের যে ধারণা। আর আমাদের এখান থেকে গত 40 বছরে অন্তত 50 লক্ষ লোক সৌদি আরবে 10, 15, 20 বছর থেকে ফিরে এসেছে। এখনো 30-40 লাখ আছে যারা মালয়েশিয়ায় যাচ্ছে 3 বছর 5 বছরের জন্য, ইউএইতে যাচ্ছে এরকম 3, 4, 5 বছরের জন্য। কিন্তু সৌদিতে যারা যায় তারা কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী ভাবে কাজ করে। আমার মনে হয় তখন ওই বিভিন্ন সৌদি, আর ওদের তো মানে মিডিয়া যেহেতু খুবই সংকুচিত, তো ওদের সরকারি ধারণাটা সবসময় প্রচারিত হচ্ছে, এবং যে একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম থাকবে না, ওই ধারণাটা কি আমাদের মধ্যে না জেনে, এই সৌদিদের দ্বারা না জেনে না বুঝে প্রভাবিত হচ্ছে কিনা আমরা, মানে আমাদের অজান্তে আমাদের মধ্যে সালাফি ইসলামের ধারণাটা ঢুকে গেছে কিনা, আমি এটা কতদিন ধরে, এবং আমার আশঙ্কা হয় এই যে আমরা যে এখন যে কথাগুলি হচ্ছে যে আমরা পাশে দাঁড়াচ্ছি না, আগে দাঁড়াতাম, তখন ওই ধারণাটা যে একটা রাষ্ট্র সবাই মিলে, তার থেকে আমরা সালাফি ইসলামের কারণে ওই ধারণাটা থেকে সরে যাচ্ছি কিনা। ওই যে কথাগুলি, তুমি হিন্দু হও তাহলে এই দেশে থাকবে কেন, তুমি যদি চাকমা গারো হও তাহলে তুমি বার্মা থাইল্যান্ডে যাও, এইসব দেশে না, ওইটা একটা কারণ বোধহয়। এটা আমাদের আলোচনায় আসছে না। আমি জাস্ট আজকে, যদি আপনারা অযৌক্তিক মনে করেন তাহলে এটা মানে এটার কি কোনো প্রাতিষ্ঠানিক রূপ আপনি দেখছেন, বা কোনো দল বা সংগঠন এটা প্রচার করছে? না 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 না, প্রাতিষ্ঠানিক না। যখন এই যে 1 কোটি লোক, প্রায় 1 কোটি লোক সৌদি আরবে গত 40 বছরে বিরাট সময় পার করে এসেছে, আমি বলি এর মধ্যে ওই যে আমরা ঈদে মিলাদুল নবী করলাম, আমরা সবাই জানি যে ঈদে মিলাদুল নবী সৌদি আরবে উদযাপিত হয় না, ওরা এইসবে বিশ্বাস করে না, তো ওরা ওটা করে না। ওর প্রভাব কিন্তু আমি আশ্চর্য ইদানিং মানে না স্বাধীন ভাই, আপনি যেই বিষয়টা উঠেছেন, সময় যদিও নাই, আমি এই উগ্রবাদ এবং জঙ্গিবাদ নিয়ে যে রিসার্চের কাজগুলো করি, আপনার এই পয়েন্টটা ওখানে আসছে, এটা ভ্যালিড পয়েন্ট। আপনি যেই কথাটা বললেন, সর্বশেষ হিসাব হলো এখনো 23 লক্ষের মতো শ্রমিক ওখানে আছে, মানে এই আজকের ডেটে। এই গত 40-80 দশক থেকে যদি বলেন, এটা প্রায় কোটি খানিক। হ্যাঁ, এইটার একটা প্রভাব এই সমাজে বড় আকারের পড়েছে, এটা অলরেডি আমরা পেয়েছি এগুলো গবেষণা। আমি যেটা বলছিলাম যে এই কথা, ঈদে মিলাদুন নবীতে কথা বলতে গিয়ে সৌদি এলাকায় আমাকে বললো যে আমাদের বাসায় আমাদেরও জন্মদিন কখনো হয় না, মানে নবীর জন্মদিন ওরা করে না, ঠিক আছে,
আমরা করি, কিন্তু ওইটার প্রভাবে যে দেশে এসে ছেলে মেয়েদেরও জন্মদিন বলে এটা নাজায়েজ হারাম। আমি এইসব প্রভাব আমি জাস্ট একটা করছি আর কি, আপনি গবেষণা করছেন, আমার এমনি আসছে মাথায়। এখন ওই যে এখন মঞ্জুরের প্রস্তুতি ফিরে যায়, সময় কমে গেছে। হ্যাঁ, উত্তরণের আশা তো দেখতেই হবে, উত্তরণের আশা দেখতে হবে। 25শে মার্চে যখন আক্রমণ হয়েছিল সবাইরই ইনিশিয়াল রিয়াকশন ছিল এতই 90,000 পাকিস্তানি, এত আমরা অস্ত্রহীন, কিছুই না, আমাদের কোনো প্রিপারেশন নাই, এদের সাথে লড়াই করে আমরা, তখন কেউ ঠান্ডা মাথায় যৌক্তিকভাবে চিন্তা করে ইমোশনের থেকে আমরা বলেছি আমরা স্বাধীন হব এবং হয়েছি। এখন যেটা বললেন যে আমাদের এখান থেকে বেরোতে হবেই, যত একটা পার্টিকুলার সিচুয়েশন হতাশাব্যঞ্জক হোক না কেন, এই যে আমরা কথা বলছি, হ্যাঁ আরেকটা ইস্যু আসলে কথা বলা কমে যাবে ইত্যাদি, কিন্তু আমার মনে হয় যে এইবারের ঘটনা থেকে আমার মনে হয় আগের অতীতের এই ধরনের দাঙ্গা হাঙ্গামার ঘটনা থেকে এইবার অনেক বেশি এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং আমার মনে হয় যে অনেক বেশি মানুষকে যে চিন্তার খোরাক জুগিয়েছে, এবং এইটা আস্তে আস্তে আমাদের ওই রিয়েলাইজেশনটা এইভাবে চলতে দেওয়া যায় না। আমার মনে হয় এইটা এইবার থেকে শুরু হয়ে যাবে। আমি আশাবাদী, আমি দেশ সম্পর্কে হতাশার কথা বলি, সমালোচনার কথা বলি, কিন্তু বড় দাগে তো আশাবাদী হতেই হবে আমাদের। এবং এই আমরা যে বাংলাদেশ চেয়েছি, এটাকে এই মুহূর্তে চেষ্টা করে ফল না আসলেও নিশ্চয়ই এটার চেষ্টা হবে এবং এই ফল আসবে। এটা সাম্প্রদায়িক দেশ হবে না, হতে আমরা দিব না। এই সংখ্যা এই মুহূর্তে যতই কম মনে হোক না কেন, চ্যালেঞ্জটা যতই বড় মনে হোক না কেন, আমার কিন্তু বিন্দুমাত্র বাস্তবতাতে হতাশা আছে, কিন্তু মানুষ তো রাজনীতি করে, আদর্শ করে, বাস্তবতার নিরিখে নেয়, ওই জন্যই তো আদর্শ। এবং এইটা হয়ে যাবে, এটা আমাদের মধ্যে আমাদের তো একটা রাজনৈতিক সচেতনতার অনেক লম্বা ইতিহাস। এই তৃতীয় বিশ্বের থেকে আমাদের অনেক লম্বা ইতিহাস, কিন্তু একটা জাতির ইতিহাসে সবসময় জাতি একটা উন্নতি করে না, বা সবসময় জাতি একটা অবনতি করে না। এটা আপস এন্ড ডাউনস হতে পারে। আমরা সাময়িকভাবে এখন ডাউনে আছি, কিন্তু এটা জাতির ইতিহাসের হিসাবে এটা খুব অল্প সময় আমরা খারাপ অবস্থায় পার করছি। অনেক ধন্যবাদ। জনাব পিন্টু, আর যদি কিছু যোগ করার থাকে আপনার। না, আমি স্বাধীন ভাই তো আশাবাদী হতে হয়, এটাও ঠিক, কিন্তু এটা তো ফ্যাক্ট যে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জায়গাটায় পৌঁছতে চেয়েছিলাম সেখানে আমরা পৌঁছতে পারি না। আমাদের মৌলিক কিছু পরিবর্তন 75-এর পরে হয়েছে, সংবিধান হয়েছে, রাষ্ট্রীয় জীবনে হয়েছে, ধর্মনিরপেক্ষতার পাশাপাশি আমাদের রাষ্ট্রধর্ম রয়ে গেছে, বাঙালি সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধিতা চলছে, এটা নিয়েও ভাবছি না। তবে আমার কেন যেন মনে হয় এই প্রেজেন্ট লিডারশিপ, বর্তমান লিডারশিপ দিয়ে এই জায়গাটা বোধহয় ক্রস করা যাবে না। পরবর্তী প্রজন্ম এসে, নতুন নেতৃত্ব এসে যদি এই জায়গায় হাল ধরে, তাহলেই কেবল এটা সম্ভব, আমার কাছে এটা মনে হচ্ছে। কিন্তু আপনার কি মনে হয় যে এক ধরনের বিভাজনের মধ্যে আমরা পড়ছি, যেটার দিকে ইঙ্গিত একটু আগে ডক্টর মালিক করছিলেন, যে সমাজের একটা অংশ হয়তো চিন্তা করছে যে সম্প্রীতি প্রয়োজন, আরেকটা অংশ হয়তো খুবই এমন একটা রাস্তায় হাঁটছে যেখানে আসলে অন্য মতের কে মেনে নেয়ার, তাকে স্বাগত জানানোর খুব বেশি সম্প্রীতি থাকছে। এই অসহিষ্ণুতা এই সমাজে বেড়েছে। আমি তো মনে করি এটা একমাত্র রাজনৈতিক বিভেদটা যদি দূর হয়। আজকে খালি আপনি চিন্তা করবেন যে এই যে এত উগ্রবাদ আমরা বলি, এই যে হাজার হাজার মানুষ মন্দিরে হামলা করে, শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি যদি একদিন দাঁড়ায় হাতে হাত ধরে যে মন্দিরের পাশে, কে আছো এখানে হামলা করবা আসো, আপনি দেখবেন পরদিন ঠান্ডা হয়ে গেছে। একটা মানুষ যাবে না আক্রমণ করতে, একটা মানুষও যাবে না। এই যে চর্চাটা তো আমরা করছি না, এই জায়গায় তো আমাদের একটা ঐক্যমত্য লাগবে। এই ঐক্যমত্যে না আসতে পারা পর্যন্ত আমার এটা যে পরস্পরকে দোষ দিয়েই যাব। কারণ এই যে আমি যতই বলি বিএনপি করবে বা আওয়ামী লীগ করবে, বা আওয়ামী লীগের ভিতর থেকে করবে বা বিএনপির ভিতর থেকে করবে, তো এটা তো তারা আরো সুযোগ পায়। আপনি দেখবেন এই ঘটনাগুলো কিন্তু এই যে স্বতঃস্ফূর্তভাবে হামলাগুলো হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবে আবেগের বশবর্তী হয়ে হামলা করছে না, এটা পরিকল্পিতভাবে হয়, সংগঠিতভাবে হয়। ওখানে আপনার রাজনৈতিক শক্তির যোগসূত্র থাকে। এই কারণে আমি বলছি যে রাজনৈতিক শক্তিকেই এটা মোকাবেলা করতে হবে, তাদেরকেই ওই আউট বের করতে হবে। এই ঐক্যমত্যে আপনি না আসতে পারলে আপনার আমি আপাত বা নিকট ভবিষ্যতে এটার সমাধান দেখছি না। আমি নিকট ভবিষ্যৎ সম্পর্কে একটা কথা বলে বলছি, যে আমরা সবাই বলি না ব্রিটিশ শাসনামল সম্পর্কে যে ঔপনিবেশিক ছিল ডিভাইড এন্ড রুল, আরেকটা মনে রাখতে হবে কর্তৃত্ববাদী সরকারও, যখনই কর্তৃত্ববাদী সরকার সারা দুনিয়াতে, তারাও কিন্তু এক ধরনের ডিভাইড এন্ড রুল করে। কর্তৃত্ববাদী সরকারের নেচারই হলো বিভাজনটা বাড়ানো,
এখন তো আমরা নিঃসন্দেহে একটা কর্তৃত্ববাদী সরকারে আছি। এই সময় বিভিন্ন ধরনের বিভাজনের, ধর্মীয় বিভাজন, রাজনৈতিক বিভাজন, বিভিন্ন ধরনের বিভাজন এটা বাড়বে, এটা কর্তৃত্ববাদী সরকারের নেচার। কিন্তু এটা আমি এই ব্যাপারে নিশ্চিত, এই কর্তৃত্ববাদী সরকার তো আর বাংলাদেশে খুব বেশি দিন চলবে না। তখন কর্তৃত্ববাদী সরকার চলে গেলে তখন বিভাজনটাও কমে আসবে। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি।